হ্যালো ফ্রেন্ড, আলো আর্ট স্টাডি সেন্টার থেকে আমি আলো মাস্টার আবার হাজির হলাম একটা ভিডিও নিয়ে। আজ তোমাদেরকে আমি বোঝাবো দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ইতিহাস বিষয়টা নিয়ে। আজ তোমাদের আমি যে ইতিহাসটা বোঝাবো সেটা হচ্ছে আল-বিরুনির ভারত ভ্রমণ। যাই হোক, আল-বিরুনিকে বোঝা রাখি আমার একটা কথা। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে আমার কোচিংয়ে ভর্তি চলছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়তে চাও তারা আমাকে ফোন করে জানাতে পারো। আমি ফোন নম্বরটা নিচে দিয়ে দিচ্ছি, এই ফোনে যোগাযোগ করতে পারো। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ভর্তি চলছে, যারা পড়তে ইচ্ছুক তারা ফোন নম্বরে ফোন করে আমার সাথে যোগাযোগ করো। যাই হোক, চলে যাচ্ছি আজকের লেকচার আল-বিরুনি। তাহলে শুরু করা যাক আল-বিরুনি সম্পর্কে। ভারতবর্ষে যে সমস্ত বিদেশি পর্যটক ভারতে এসে ভারতীয় ইতিহাস রচনা করে গিয়েছিলেন তাদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছেন আল-বিরুনি। আল-বিরুনি বর্তমান উজবেকিস্তানের খারিজাম রাজ্যের খিবাতে 973 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি খারিজামের বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তিনি বিভিন্ন ভাষা জানতেন, যেমন আরবি, ফার্সি, উর্দু, হিব্রু। তিনি ভারতবর্ষের একজন পণ্ডিত ব্যক্তির কাছে তিনি সংস্কৃত ভাষা শিখেছিলেন। আল-বিরুনি পতঞ্জলির ব্যাকরণ গ্রন্থটি আরবি ভাষা অনুবাদ করেছিলেন। আবার তিনি ইউক্লিডের জ্যামিতি সংক্রান্ত গ্রন্থগুলি আরবি থেকে সংস্কৃত ভাষায় অনুবাদ করেছিলেন। 1017 খ্রিস্টাব্দে গজনির সুলতান মাহমুদ উজবেকিস্তানের খারিজাম রাজ্য আক্রমণ করে গজনি সাম্রাজ্যভুক্ত করে নেয় উজবেকিস্তানকে, অর্থাৎ খারিজাম রাজ্যকে গজনি সাম্রাজ্যভুক্ত করে নেয়। এই সময় সুলতান মাহমুদ উজবেকিস্তান থেকে বেশ কিছু পণ্ডিত ব্যক্তিকে তার নিজের রাজ্যে অর্থাৎ গজনিতে নিয়ে এসেছিলেন। এই পণ্ডিত ব্যক্তিদের মধ্যে এই আল-বিরুনি ছিলেন অন্যতম। আল-বিরুনিকে তিনি 1017 খ্রিস্টাব্দে গজনিতে নিয়ে আসেন। আল-বিরুনির বুদ্ধিমত্তা ও পাণ্ডিত্য দেখে ও সততা দেখে আল-বিরুনিকে সুলতান মাহমুদ নিজের কাছে রাখেন এবং নিজের সভাসদ করে রাখেন। আল-বিরুনি গজনিতে থাকাকালীন তিনি ভারতবর্ষ ভ্রমণ সম্পর্কে তার গভীর আগ্রহ জেগে ওঠে। এরপর সুলতান মাহমুদ ভারতবর্ষে পাঞ্জাব রাজ্য আক্রমণ করেন। তখন পাঞ্জাবে শাসন চলছে হিন্দু শাহী বংশ। সম্ভবত 1026 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ পাঞ্জাব রাজ্য আক্রমণ করেছিলেন। পাঞ্জাব রাজ্যে শাহী বংশের রাজা আনন্দ পাল, ত্রিলোচন পাল এবং জয়ন্ত পালের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন। এই সুযোগে আল-বিরুনি সুলতান মাহমুদের সঙ্গে ভারতবর্ষে পাঞ্জাব রাজ্যে এসে উপস্থিত হন। আল-বিরুনি পাঞ্জাবে প্রায় 13 বছর ছিলেন, অর্থাৎ আল-বিরুনি ভারতবর্ষে 13 বছর ভ্রমণ করেছিলেন। তিনি ভারতবর্ষের বিভিন্ন ইতিহাস রচনা করেন। ভারতবর্ষের শাহী বংশের রাজত্বকাল, ভারতবর্ষের রাজরাজাদের কাহিনী, ভারতবর্ষের অর্থনৈতিক জীবন, সেই সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ধর্মীয় জীবন ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য তিনি লেখেন। আল-বিরুনি প্রায় 180টি মতো গ্রন্থ রচনা করেছিলেন। তার মধ্যে 40টা গ্রন্থ পাওয়া গিয়েছিল। সেই 40টা গ্রন্থের মধ্যে যে গ্রন্থটি ভারতবর্ষ সম্পর্কে তিনি ইতিহাস লিখেছেন সেই গ্রন্থটির নাম হচ্ছে কিতাবুল ই হিন্দ বা তহক্কুক ই হিন্দ। এই গ্রন্থটিতে রচনা করেছিলেন। ভারতবর্ষের বিভিন্ন ইতিহাস তিনি এই বইটাতে তুলে ধরেছেন। এখন দেখা যাক আল-বিরুনি ভারতবর্ষ সম্পর্কে কি কি বিবরণ তার এই গ্রন্থে তিনি লিখে গেছেন। আল-বিরুনি তার গ্রন্থে ভারতীয় সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেছেন। তিনি ভারতীয় সমাজ ব্যবস্থা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, তৎকালীন সময়ে ভারতীয় সমাজ 4টি শ্রেণীতে বিভক্ত ছিল। এটা সবারই জানা আছে। 4টি শ্রেণীতে। প্রথম হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। এই 4 শ্রেণীতে 4 বর্ণে বিভক্ত ছিল। ব্রাহ্মণরা ছিল সব থেকে উঁচু স্থানে। হিন্দু পুরাণ মতে জানা যায় যে ব্রাহ্মণরা সৃষ্টিকর্তা ব্রহ্মার মাথা থেকে সৃষ্টি হয়েছে, মাথা বা মুখ থেকে সৃষ্টি হয়েছে, সেই জন্য তাদের উঁচু ছিল, সবসময় উঁচু। 2 নম্বর যে জাতি বর্ণের কথা বলা হয়েছে সেটা ক্ষত্রিয়। ক্ষত্রিয় এরা সাধারণত সৃষ্টিকর্তা ব্রহ্মের ঘাড় থেকে সৃষ্টি হয়েছে, সেই জন্য ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের মধ্যে খুব একটা পার্থক্য দেখা যেত না। দুজনেই সমমর্যাদা সম্পন্ন ছিল। এরপর 3 নম্বর যে বর্ণের কথা আল-বিরুনি উল্লেখ করেছেন বৈশ্য। বৈশ্যরা সাধারণত
সৃষ্টিকর্তা ব্রহ্মের উদর বা পেট থেকে সৃষ্টি হয়েছিলেন। এরা সাধারণত ব্যবসা বাণিজ্য নিয়ে থাকতো, তবে এদের সমাজের মর্যাদা খুব একটা ভালো ছিল না। 4 নম্বরে যে বর্ণের কথা বলেছেন সেই বর্ণটি হচ্ছে শূদ্র। শূদ্রা সৃষ্টিকর্তা ব্রহ্মার পা থেকে সৃষ্টি হয়েছে, সেই জন্য এরা সবসময় ছিল পদাদলিত মানুষ, সবচেয়ে নিম্নবিত্ত মানুষ, এরা সমাজের সবথেকে অবহেলিত মানুষ। যাই হোক, এছাড়াও অনন্তজ নামক আর এক ধরনের বর্ণের কথা আল-বিরুনি তার গ্রন্থে উল্লেখ করেছেন, কিতাব ই হিন্দ গ্রন্থে উল্লেখ করেছেন। এরা সাধারণত বিনা পারিশ্রমিক শ্রম দিত, তারপর হচ্ছে এরা চাষবাস করত। এরা সব থেকে সমাজের অবহেলিত শ্রেণী বলে আল-বিরুনি উল্লেখ করেছেন। এই ছিল সমাজ ব্যবস্থা সম্পর্কে আল-বিরুনির মতামত। এরপর আল-বিরুনি ভারতের রাজনৈতিক অবস্থা, ভারতের বিচার ব্যবস্থা, ভারতের রাজস্ব ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে যে মন্তব্য পেশ করেছেন সেগুলো একটু আলোচনা করে দেখি। আল-বিরুনি বলেছেন, যখন ভারতবর্ষের সুলতান মাহমুদ আক্রমণ করে তখন ভারতবর্ষের মধ্যে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না। ভারতবর্ষের ছোট্ট ছোট্ট অঙ্গরাজ্যে বিভক্ত ছিল। এই অঙ্গরাজ্যগুলো একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকতো। তাই আল-বিরুনি বলেছেন যে এই যে তোমার দ্বন্দ্ব, ছোট ছোট রাজ্যগুলির মধ্যে দ্বন্দ্ব, এই সুযোগকে কাজে লাগিয়ে সুলতান মাহমুদ ভারত আক্রমণ করতে সচেষ্ট হয়েছিলেন। এখানে আল-বিরুনি বেশ কয়েকটি রাজ্যের কথা উল্লেখ করেছেন, যেমন কাশ্মীর, সিন্ধু, মালয়, কনৌজ ইত্যাদি। আল-বিরুনি বিচার ব্যবস্থা সম্পর্কে বলেছেন যে তৎকালীন যুগে ভারতবর্ষের বিচার ব্যবস্থা খুব একটা কঠোর ছিল না। ন্যায্য বিচার পেতে গেলে অপরাধীর বিরুদ্ধে সঠিক প্রমাণ তাকে জোগাড় করতে হতো। যিনি সাক্ষী দিতেন, সাক্ষী দেওয়ার আগে তাকে বিভিন্ন গীতা, বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, পুরাণে শপথ গ্রহণ করা হতো। তবে ব্রাহ্মণদের ক্ষেত্রে বিচার ব্যবস্থা খুব একটা কঠোরতা ছিল না। এবার দেখি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে কী বলেছেন। ভারতবর্ষে তৎকালীন যুগে চাষিরা যে ফসল উৎপাদন করত তার 1/6 ভাগ ফসল রাজাকে দিতে হতো রাজস্ব হিসাবে। জনগণের কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ কর নেওয়া হতো, তবে ব্রাহ্মণদের কাছ থেকে কোনো কর নেওয়া হতো না। এটা তিনি আল-বিরুনি তার লেখাতে জানিয়েছেন। আল-বিরুনি হিন্দুদের মনোলোক বিশ্লেষণ করে বলেছেন, হিন্দুরা ছিল অহংকারী, আত্মাম্ভারী মানুষ ছিলেন। তাদের পৃথিবীতে অন্য কোনো দেশের সঙ্গে যোগাযোগ ছিল না, বা যোগাযোগ রাখতে তারা চাইতো না। আল-বিরুনির মতে হিন্দুদের চরিত্রে স্বচ্ছতার অভাব ছিল, এমনকি বহু ক্ষেত্রে তারা নিজেদের মধ্যে পরস্পর বিরোধীও ছিল। একই ক্ষেত্রে বিজ্ঞান ও কুসংস্কার এই দুরূপে কাজ করত। তাই আল-বিরুনি বলেছেন তারা ছিল একই সঙ্গে বিজ্ঞান ও কুসংস্কারচ্ছন্ন মানুষ। আল-বিরুনি হিন্দুদের বিভিন্ন কুসংস্কারের কথা তুলে ধরেছেন। আল-বিরুনির মতে হিন্দুরা বিজ্ঞানের তুলনায় কুসংস্কারকেই বেশি প্রাধান্য দিত। হিন্দুরা ভূত প্রেত, জাদু মন্ত্র, যজ্ঞশাস্ত্র, তারপর ডাইনি বিদ্যা, ডাকিনী বিদ্যা, অপরাশয়ন বিদ্যা, তাই আল-বিরুনির মতে তারা বিজ্ঞানের তুলনায় কুসংস্কারকে বেশি প্রাধান্য দিত। হিন্দুরা মনে করত যে তাদের দেশের মতো আর কোনো দেশ নেই, তাদের ধর্মের মতো আর কোনো ধর্ম নেই, তাদের জাতির মতো আর কোনো জাতি নেই। তারা ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। তাদের বিজ্ঞানের মতো শ্রেষ্ঠ বিজ্ঞান আর কোথাও নেই, তাদের বিজ্ঞানই ছিল সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান। আল-বিরুনি বলেছেন হিন্দুরা অন্য দেশে ভ্রমণ করতো না, তারা ইতিহাস লিখতে ভালোবাসতো না। আল-বিরুনি তাই বলেছেন যে হিন্দুরা যদি ভ্রমণের উদ্দেশ্যে অন্য দেশে যেত তাহলে তাদের এইরূপ কুসংস্কারশূন্য মনোভাব অনেকখানি পাল্টে যেত, তাহলে তাদের দৃষ্টিভঙ্গি অনেকখানি পাল্টে যেত। আল-বিরুনি তৎকালীন হিন্দুদের শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও সাহিত্যের কথা উল্লেখ করেছেন। আল-বিরুনি হিন্দুদের শিক্ষা ব্যবস্থার কথা প্রশংসা করেছেন। হিন্দুদের ব্যাকরণ শাস্ত্র ও ছন্দ শাস্ত্রকে তিনি বিজ্ঞানের সহায়ক বলে উল্লেখ করেছেন। এর মতে তৎকালীন সমাজে হিন্দুরা সাধারণত তালপাতায় লিখত বলে অভিমত প্রকাশ করেছেন। আল-বিরুনি হিন্দুদের বিজ্ঞান দর্শন বিষয়ে সবিস্তার আলোচনা করেছেন। যেমন আল-বিরুনি হিন্দু দর্শন ও বিজ্ঞানের ও জ্যোতির্বিজ্ঞান চর্চার প্রশংসা করেছেন। ব্রহ্মগুপ্তের লেখা ব্রহ্ম সিদ্ধান্ত, বরাহমিহির লেখা পঞ্চ সিদ্ধান্তিকা, আর্যভট্টের লেখা সূর্য সিদ্ধান্ত, ভাস্করের লেখা বিশিষ্ট সিদ্ধান্ত প্রভৃতি গ্রন্থে তিনি উল্লেখ করেছেন। এছাড়াও আল-বিরুনি হিন্দুদের গণিত শাস্ত্রে ও চিকিৎসা শাস্ত্রের পারদর্শিকতার কথা বলেছেন। তিনি হিন্দুদের সংখ্যা তত্ত্বের ধারণা,
সংখ্যাসূচক চিহ্নের ব্যবহার এবং হিন্দুদের উন্নত চিকিৎসা শাস্ত্রের কথাও তিনি উল্লেখ করেছেন। চিকিৎসা শাস্ত্র হিসাবে চরকের লেখা চরক সংহিতা এবং সুশ্রুতে লেখা সুশ্রুত সংহিতা প্রভৃতি চিকিৎসা শাস্ত্রের কথা উল্লেখ করেছেন। আল-বিরুনি তৎকালীন ভারতবর্ষে পাঞ্জাবের হিন্দু শাহী বংশ এবং গুজরাটের সোমনাথ মন্দিরের ব্যাপক প্রশংসা করেছেন। আল-বিরুনি মতে তৎকালীন হিন্দু শাহী বংশ ছিল বীরের প্রতীক। একমাত্র ভারতবর্ষের হিন্দু শাহী বংশই সুলতান মাহমুদের আক্রমণকে প্রতিহত করেছিলেন। তাই তিনি হিন্দু শাহী বংশের রাজা জয়ন্ত পাল, আনন্দ পাল ও ত্রিলোচন পালের ব্যাপক প্রশংসা করেছেন। এছাড়া গুজরাটে অবস্থিত ছিল সোমনাথের মন্দির। চালুক্য সাম্রাজ্যের কাথিয়াবাড়ের পশ্চিম উপকূলে সোমনাথ মন্দিরটি অবস্থিত। এই মন্দিরকে দেখাশোনা করত গুজরাটের অধিপতি ভীম। কিন্তু 1026 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ এই সোমনাথ মন্দিরটি লুণ্ঠন করেন। সোমনাথ মন্দির থেকে সুলতান মাহমুদ প্রায় 200 কোটি স্বর্ণ মুদ্রা ও বিভিন্ন অলংকার তিনি লুট করে নিয়ে গেছিলেন। আল-বিরুনি এই মন্দিরের প্রশংসায় পঞ্চমুখর হয়েছেন। যাই হোক, তোমাদের প্রথম টপিক পর্যটকদের বিবরণের প্রথম আমি আল-বিরুনিকে দিয়ে তোমার একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আল-বিরুনি ভারত বিবরণের ভারতের বিভিন্ন ইতিহাসের কথা আমি তুলে ধরলাম। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো একটা পরের ভিডিওতে। আর একটা কথা, আমার কোচিংয়ে ভর্তি চলছে। যারা আমার কোচিংয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক তাদের আমি ফোন নম্বর দিয়ে দিচ্ছি, আমার সাথে যোগাযোগ করে নেবে। আমি রায়গ্রাম, ভাগড়া ও কুসুমগ্রাম 3 জায়গায় পড়াই। আর্টসের সমস্ত সাবজেক্ট পড়াই। আজ এই পর্যন্তই, বাই বাই, টাটা।